থেমে থেমে গোলাবর্ষণের শব্দ, পুরো এলাকা জুড়ে আতঙ্ক। মানুষজন দরজা জানালা বন্ধ করে জড়সড় হয়ে বসে সৃষ্টিকর্তাকেই স্মরণ করছে। গোলাগুলির শব্দে কেঁপে উঠছে অরুণিকা। তার চোখগুলো বড় বড় হয়ে আছে। কানে হাত দিয়ে সে বাবার কথা মতো চুপটি করে রান্নাঘরের কেবিনেটে লুকিয়ে আছে। কেবিনেটের দরজাটা ভালোভাবে বন্ধ হয়নি, হালকা ফাঁকা থাকে। আর সেই ফাঁক দিয়ে অরুণিকা যতটুকু পারছে উকি ঝুঁকিয়ে দিয়ে দেখছে। সে কখনোই বাবার কথার অমান্য হয়নি, তাই সে যতক্ষণ না বাবা বলবে ততক্ষণ সে এখানে বসেই থাকবে। হঠাৎ রান্নাঘরে দৌড়ে প্রবেশ করার সময় মুখ থুবড়ে পড়ে গেল অরুণিকার চাচি। সে ফাঁক দিয়ে চাচির ক্রন্ধনরত মুখটা দেখে ভয় পেয়ে গেল। তখনই কালো মুখোশধারী একজন লোক এসে বন্দুক তাক করলো চাচির পিঠ বরাবর। তারপর ঠা ঠা শব্দ তুলে ঝাঁঝরা করে দিল তার পুরো শরীর। অরুণিকা ফুপিয়ে উঠল। তার বাবার কথা মনে পড়ে গেল। বাবা বলেছিল, আমি না আসা পর্যন্ত তুমি একটা শব্দও করবে না, এখান থেকে বেরো হবে না। বাবার কথা মনে পড়তেই সে ক্যাবিনেটে থাকা প্রেসার কুকারের হাতলটি শক্ত করে চেপে ধরল। সময়টা যেন শেষই হচ্ছে না। বাবা আসবে বলেও আসছে না। তার খুব গরম লাগছে। গরম ভাপে তার শরীর ঘেমে যাচ্ছে। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে ফাঁকা দরজাটা দিয়ে আবারও বাইরে তাকালো। দেখলো বাইরে আগুন লেগেছে। রান্নাঘরের আশেপাশে সেই আগুনের ঝলকানি। অরুণিকা এবার মুখে হাত চেপে কেঁদে ফেল। তার অভ্যেস প্রথমে ফুপাতে থাকবে, তারপর কেউ কাছে টেনে নিলে বা আল্লাহ দেখালে শব্দ করে কান্না করতে শুরু করে। আর এরপর তার সেই কান্না থামানোর ক্ষমতা একমাত্র তার বাবারই আছে। মিনিট পাঁচেক পর ক্যাবিনেটের দরজা কেউ বাইরে থেকে খোলে। অরুণিকা কেঁপে উঠে। সামনে তার বাবা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কপালে চুয়ে রক্ত গড়িয়ে পড়ছে। নাক ফেটে গেছে। মুখে দাগ হয়ে গেছে। পুরো পাঞ্জাবিতে রক্ত মাখামাখি হয়ে আছে। বাবাকে দেখে অরুণিকা কান্না করতে ভুলে গেছে। সে তার বাবাকে প্রথম এই রূপে দেখেছে। বাবা এভাবে রং মাখামাখি করে তার সামনে কেন বসে আছে, এটাই সে বুঝতে পারছে না। জুবায়ের করিম চৌধুরী মেয়ের দিকে হাত বাড়িয়ে দেন। তার হাতেও রক্তের দাগ। অরুণিকা বাবার হাতের দিকে তাকিয়ে বুঝলো এবার বুঝি বাবা আদর করবে। তাই সে ঠোঁট ফুলিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। জুবায়ের করিম মেয়েকে নিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। অরুণিকা বাবার পাঞ্জাবি আঁকড়ে ধরে আছে। গায়ে গরম ভাব লাগছে, কিন্তু সে চোখ বন্ধ করে আছে। যতক্ষণ সে বাবার কোলে থাকবে তার কোনো ভয় নেই। অরুণিকা বুঝতে পারছে তার বাবার খুব কষ্ট হচ্ছে। আর বাবা এইভাবে দৌড়াচ্ছে কেন, বিষয়টা খুব অবাক লাগছে তার। ঝোপের আড়ালে লুকিয়ে আছে 6 জন মাঝবয়সী ছেলে। আজ তাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছিল। তাদের অবশ্য পিকনিকে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু আহনাফের নতুন নতুন জায়গা ঘুরতে যেতে খুব ভালোই লাগে। আর সে তার চাচাতো ভাই আরাফ ও বাকি বন্ধুদের জোর করেই পিকনিকে নিয়ে যায়। তারা একই স্কুলেই পড়ে, সেই সুবাদে তাদের একসাথে ওঠা বসা। আর তাদের বন্ধুত্ব গলায় গলায়। পিকনিকের বাস নষ্ট হয়ে যাওয়ায় তারা সন্ধ্যের পরবর্তী রাতেই বাসায় ফিরে। গাড়ি তাদের স্কুলেই নামিয়ে দিয়েছিল। সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে 6 জনই তাদের এলাকায় এসে পৌঁছালো। এলাকার বাইরে যত বাতি আছে আজ সবই নিভানো। তারা অবাক হয়ে মেন গেটে দিয়ে ঢুকলো। মেন গেটে 4 জন গার্ড সবসময় বাড়িটা পাহারা দেয়, কিন্তু আজ তো কাউকে দেখা যাচ্ছে না। তারা ধীর পায়ে ভেতরে ঢুকতে গোলাবর্ষণের শব্দ শুনে থেমে গেল। এরপর পাশে থাকা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। প্রায় আধা ঘন্টা পর 20-25 জন মুখোশধারী লোক তাদের বাড়ি থেকে বের হয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। সেই লোকগুলোর হাতে ধারালো অস্ত্র আর বন্দুক। তারা ঝোপের আড়াল থেকে আর বের হলো না। তবে এতটুকু বুঝে ফেলেছে তাদের সব শেষ হয়ে গেছে। ইমন নিঃশব্দে কাঁদছে। ইভান তার ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখিস, বাবা মা দাদাভাই বড় আপু সবাই আমাদের জন্য ভিতরে বসে আছে। হয়তো এই লোকগুলো কোনো কাজে এসেছে। ইমন বলল, কাজে এসেছে এটা তুই বলছিস ভাই? কাজে এলে আমরা এখানে বসে আছি কেন? ভেতরে যাই চল। তাহমিদ ফিসফিস করে বলল, ভাই আল্লাহর ওয়াস্তে চুপ কর। আমার এখন হাত পা কাঁপছে। সবাই ঠিক আছে তো? আরব সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, ভাই, তোরা চিন্তা করিস না। ভেতরে কি হয়েছে আমরা জানি না। আশা করছি সব ঠিক আছে। ভাবছি রাত হয়ে গেছে,
যতক্ষণ বাসা থেকে ফোন দেবে না আমরা এখানেই থাকবো। আর আমরা পিকনিক থেকে দেরিতে ফিরেছি, একটু পর সবাই চিন্তায় পড়ে অবশ্যই ফোন দেবে। তুর্য বলল। যদি কেউ ফোন না দেয়? এবার আহানাফ বলল। না দিলে সকাল পর্যন্ত এখানেই বসে থাকবি আর কি? এটা আবার কেমন প্রশ্ন? আহনাফ আর ইভানের ধৈর্য শক্তি একেবারেই কম। তবু আজ তারা দুজন যেন ধৈর্যের উপর ধৈর্য ধরেই যাচ্ছে। অনেকক্ষণ পর পায়ের আওয়াজ পেয়ে তারা ঝোপের আড়াল থেকে মুখ তুলে। এলাকায় 5 হাত দূরে এই ল্যাম্পপোস্ট আর সন্ধ্যের পরপরই সব জ্বালিয়ে দেওয়া হয়, অথচ আজ একটাও জ্বলছে না। তবুও রাতের আকাশে সৃষ্টিকর্তা প্রদত্ত চাঁদের আলো যেন আজ তাদের অন্ধকার থেকে বেরোনোর পথ বের করে দিচ্ছে। আরাফ কাপা কণ্ঠে বল। চাচ্চু, আরফের চাচ্চু শব্দ শুনেই সবাই ঝোপের আড়াল থেকে বের হয়ে জুবাইর করিমের সামনে চলে এলো। জুবাইর সাহেব প্রথমে ভয় পেয়েছিলেন, নিজের জন্য নয়, তার মেয়ের জন্য। পরক্ষণেই আরাফ আর আহনাফকে দেখে তিনি স্বস্তি পান। তাদের ঝোপের দিকে নিয়ে গিয়ে বলেন, তোমরা এখানে থেকো না। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, সব উত্তর দেবার সময় আমার নেই। শুধু একটাই কথা বলার আছে, এই দেশে থাকা তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ, তাই তোমরা এই দেশ ছেড়ে দেবে। জুবাইর সাহেব পাঞ্জাবের পকেট থেকে একটা রক্তাক্ত কাগজ বের করে দিয়ে বলেন, এখানে সব তত্ত্ব দেওয়া আছে। এখন আর সবাইকে বিশ্বাস করার সময় নেই। তোমরা 6 জনের উপর সৃষ্টিকর্তা রহমত ছিল, তাই বেঁচে গেছো। আমার আর একটা আমানত তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। জুবাইর সাহেব অর্ণিকাকে ঘাসের উপর নামিয়ে রাখেন। মুখ উঠিয়ে দেখলেন তার ক্লান্ত মেয়ে বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে। তিনি ঘাসের উপর অরুণিকাকে শুয়ে দিয়ে বলেন, আমাদের শত্রু আমাদের চোখের সামনেই ছিল, আমাদের সাথে প্রতারণা করেছে। তোমরা এখন নিজেদের অভিভাবক, আর তোমাদের দায়িত্ব আমার মেয়ের অভিভাবক হওয়ার। ওকে একা ছাড়বে না, সারা জীবন ওকে আগলে রাখবে। আমার এই একটা আবদার রাখো। কথাটা বলে তিনি অরুণিকার কপালে চুমুখে উঠে দাঁড়ান। আরাফ সাথে সাথেই বলে উঠে, চাচ্চু আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাই। জুবাইর সাহেব বলেন, আমি সেখানেই যাচ্ছি, কিন্তু একা একাই যাব। আমি নিশ্চিত ওদের কেউ এখনও বাইরে আছে। যদি থাকে আমাকে গুলি করে দিবে, আর যদি না থাকে আমি হয়তো হাসপাতালে পৌঁছাতে পারবো। পৌঁছে গেলেও বাঁচবো কিনা সন্দেহ। তোমরা পেছনের গেট দিয়ে মেইন রোডে উঠবে, সেখান থেকে আমবাগান চলে যাবে। বাকিটা তোমরা বুঝে নিতে পারবে। আর এখনই বেরিয়ে যাও। জুবাইর সাহেবের অনুমান ঠিকই হলো। মুখোশধারী 4 জন লোক বাইরেই দাঁড়িয়ে ছিল। তাদের ধারণা কেউ যদি বেঁচে থাকে তাহলে কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি থেকে বের হবে, আর নয়তো আগুনে পুড়েই মারা যাবে। আর তারা যেভাবে সবাইকে আঘাত করে এসেছে, রক্তক্ষরণ হয়ে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু নিশ্চিত। তাই কেউ বেঁচে থাকলে মেন গেট দিয়ে বের হয়ে অবশ্যই হাসপাতালে যাওয়ার চেষ্টা করবে, আর সেই সুযোগে তাকেও মেরে ফেলা হবে। পরপর 4 বার গুলির শব্দ ভেসে আসতে অরুণিকা কেঁপে উঠল। চোখ খুলে দেখল সে এখনো কোলেই আছে। চাদর দিয়ে ঢেকে রাখা তাকে হয়েছে, কিন্তু এই কোল তো তার বাবার কোল না। সে ভয় পেয়ে গেল, আরো শক্ত করে সেই মানুষটাকে চেপে ধরলো। যদি বাবা হয় তাহলে বুঝবে অরুণিকা ভয় পাচ্ছে, কিন্তু এই মানুষটা তো থামছে না, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। পেছনের গেটটা তালা দিয়ে বন্ধ করা, বাইরে অনেক কাঁটাতার, তবে গেট টপকে বের হওয়ার অভ্যেস তাদের আছে। কিন্তু অরুণিকাকে নিয়ে কিভাবে গেট দিয়ে বের হবে? ইভান, ইমন আর তুর্য গেট টপকে সাবধানে নেমে পড়লো। অপর পাশ থেকে কাঁটাতারের কিছু অংশ সরালো। এবার তাহমিদ বলল, ওরকে উঠিয়ে এদিক থেকে ফেলে দে, ইভান আর ইমন ধরে ফেলবে। তুর্য বলল। ও যদি ব্যথা পায়? আরাফ খুব আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি আছি তো, কিচ্ছু হবে না। আরাফ তার কোল থেকে অরুণিকাকে নামিয়ে দিয়ে বলল, আমি তোমাকে উঠিয়ে নিচ্ছি, তুমি উপর থেকে লাফ দেবে। অরুণিকা ফেল করে আরাফের দিকে তাকিয়ে রইল আর আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কিছুই বলল না। পাশে আহনাফকে দেখে ভয়ে তার মুখ ছোট হয়ে গেছে। আহনাফ তাকে উঠতে বসতে ভয় দেখায়। সে মনে মনে ভাবছে আহনাফ হয়তো এসব করেছে। এইটা হয়তো তাকে ভয় দেখানোর জন্য আহনাফের নতুন ফোন দিই। অরুণিকাকে চলন বলন না দেখে আহনাফ এবার বিরক্ত হয়ে বলে, উঠবা তুমি নাকি ছুঁড়ে মারবো? অরুণিকা আরাফের দিকে এগিয়ে গিয়ে নিজেকে আহনাফ থেকে আড়াল করে রাখে। ইভান ওপাশ থেকে বিরক্ত হয়ে বলে, ভাই
প্রচণ্ড ভয় লাগছে। এখন এই মেয়ের জন্য আমরা বিপদে পড়ব। ওকে তাড়াতাড়ি তুলে এদিকে আনো। ওরা যদি আবার এদিকে চলে আসে। আরাফ এবার অরুণিকাকে কোলে করে গেটের ওপারে নিয়ে এলো। ব্যথায় সে আর হাত নাড়াতে পারছে না। কাঁটাতারের কিছু অংশ তার হাতে ঢুকেছে, রক্ত বেরোচ্ছে হয়তো। কিন্তু এই মুহূর্তে এত কিছু দেখার সময় নেই। সবাই গেট টপকানোর পর তারগুলো গেটের সামনে দিয়ে তুর্য ব্যাগ থেকে পানির বোতল বের করে তারের উপর ঢেলে দিল। তুর্যকে পানি ঢালতে দেখে তাহমিদ বলে, এটা তোর কোনো গাছ না। হ্যাঁ, আমি জানি। আরফের হাত থেকে রক্ত পড়ছে। ওরা যদি এদিকে এসে রক্ত দেখে ভাবে কেউ পালানোর চেষ্টা করেছে, তাই পানি ঢেলে দিলাম। তারপর পেছনে দিয়ে এসে বড় বড় গাছ পেরিয়ে সামনে যেতে লাগলো। আর পেছন থেকে তারা তাদের যার যার বাড়ির দিকে তাকিয়ে রইল। আগুনের ধোঁয়ায় আকাশ লালচে হয়ে গেছে, অথচ কেউ আগুন নেভাতে আসেনি। পান থেকে চুন ঘষতেই যেখানে মিডিয়ার লোক এসে জড়ো হয়, সেই রাস্তায় একটা মানুষও নেই আজ। তাহলে সবাই কি তাদের ভুলে গেছে? মৈত্রী গ্রুপকে নৃশংসভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার এত বড় সাহস কার হয়েছে? আর সাধারণ মানুষ যারা তাদের ভালোবাসতো, তারা আজ সেই ভালোবাসায় কোথায় হারিয়ে ফেলেছে? তারা এতগুলো মানুষ হত্যার প্রতিবাদ করছে না কেন? 6 জন 15-16 বছরের ছেলে আর তাদের কোলে 4 বছর বয়সী অরুণিকা, তারা ছুটে যাচ্ছে অজানা গন্তব্যে। এই পৃথিবীতে বাবা মা বা কোনো অভিভাবক ছাড়া বড় হওয়া সহজ নয়, অনেক জটিল ব্যাপার। আর সেই জটিলতা পথে পা বাড়াচ্ছে 7টা জীবন। বাস স্টেশনের বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে আছে অরুণিকা। তার পাশে বসে নীরবে চোখের পানি ফেলছে ইমন। অরুণিকা ইমনকে কাঁদতে দেখে মাথা নামিয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। ইমন কিছুটা বিরক্ত হয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে জিজ্ঞেস করলো, এভাবে হা করে কি দেখছো? অরুণিকা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। ইমন এবার অরুণিকার মাথায় এলোমেলো চুলগুলো আঙ্গুল চালিয়ে ঠিক করে বলল, তুমি তো তখন বাসায় ছিলে, তুমি কি কাউকে দেখেছো? ওদের কাউকে চেনো? অরুণিকা ইমনের কথার আগামাথা কিছুই বুঝলো না। সেই ইমনের প্রশ্ন শুনে এতটুকু বুঝলো, ইমন এখন তার সাথে কথা বলতে আগ্রহী। তাই সে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা কোথায়? ইমনের প্রশ্ন শুনে আবারও ভেঙে পড়ল। তার চোখের কোণে অশ্রুভীর জমিয়েছে। সে ঠোঁট চেপে বলল, একটা রাক্ষস এসে সবাইকে খেয়ে ফেলেছে। অরুণিকা ইমনের দিকে তাকিয়ে বলল, বাবাকেও খেয়ে ফেলেছে? হ্যাঁ। অরুণিকা ঠোঁট ফুলিয়ে বসে রইল। এখনই হয়তো কেঁদে দিবে। আরব দূর থেকে অরুণিকার কাদো কাদো মুখ দেখে তার দিকে এগিয়ে এসে তার সামনে হাঁটু গেড়ে বসলো আর জিজ্ঞেস করলো, কি হয়েছে? খিদে পেয়েছে? অরুণিকা ইমনকে দেখিয়ে দিয়ে বলল, ও বলছে বাবাকে রাক্ষস খেয়ে ফেলেছে, আমি বাবার কাছে যাব। আরাফ ইমনের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল। এসব ওকে কেন বলছিস? ইমন বিরক্ত হয়ে বলল, ও ভেতরে কেন বসেছিল? ও কাউকে দেখেনি। এখন আমরা কিভাবে বুঝবো আমাদের পরিবারকে কে হত্যা করেছে? ভাই, আমরা অনাথ হয়ে গেছি। এভাবে কেউ এসে আমাদের জীবনটা ধ্বংস করে দিল। এভাবে কাউকে মেরে ফেলা কি এত সহজ? বাড়ির বাইরে এত গার্ড, ওরা কি ঘুমাচ্ছিল? এখন আমাদের ভবিষ্যৎ কোথায় বল? তুই শান্ত হবি? শোন, আরোকে আর কখনো অমন কথা বলবি না। ইমন বিরক্ত হয়ে বলল। তুই বোঝা তোর অরুকে। ইমন হনহন করে উঠে চলে গেল। অরুণিকা ফুপিয়ে উঠল, বলতে লাগলো, বাবাকে কি সত্যি রাক্ষস খেয়ে ফেলেছে? আরাফ অরুণিকা দুগালে দু হাত রেখে বলল, না চাচ্চু, বাসায় আছে। বাবা এখানে আসেনি কেন? চাচ্চু একটু অসুস্থ, ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। মা কোথায়? চাচি তো চাচ্চুর সাথেই আছে। আর ওই লোকটা চাচিকে ওভাবে কেন মেরেছে? আহনাফ দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। অরুণিকার প্রশ্ন শুনে সে দৌড়ে এগিয়ে এলো। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি দেখেছো লোকটাকে? হ্যাঁ, চাচিকে মেরেছে। বন্দুক দিয়ে ডিসুম ডিসুম করে মেরেছে। চাচি অনেক কেঁদেছে। আহনাফ ফুপিয়ে কেঁদে উঠল। বেঞ্চের উপর কয়েকবার জোরে আঘাত করে ফুঁসতে ফুঁসতে বলল, আমি ওদের সবটাকে মেরে ফেলবো, আমি কাউকে ছাড়বো না। আরাফ বলল, ছাড়ার প্রশ্নই আসে না। হয়তো আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য।
কিন্তু এটা এখনো সম্ভব না। আমরা জানি না ওরা কারা, কেনই বা এভাবে সবাইকে মেরেছে। বাবা বলেছিল আমাদের অনেক শত্রু, কিন্তু শত্রু এত জঘন্য হয়, এত নিকৃষ্ট হয়, তাদের একটুও মায়া হয়নি। দিশান, ওর তো মাত্র 2 বছর, ওকেও কি মেরে ফেলেছে? ছোট চাচি প্রেগনেন্ট ছিল, ওনাকেও মেরে ফেলেছে। তাহমিদের দাদি প্যারালাইজড, ওনাকে দেখেও কি মায়া হয়নি? তুর্য আরাফ আর আহনাফের দিকে এগিয়ে এসে বলল, এখন রহমত চাচ্ছে আমাদের আজ রাতের বাসের সিলেটে চলে যেতে বলেছেন। এখানে থাকাটা ঝুঁকিপূর্ণ। আমাদের স্কুলের শিক্ষকদের মাধ্যমে যদি জানতে পারে আমরা স্কুল থেকে পিকনিকে গিয়েছি, ওরা বুঝবে আমরা বেঁচে আছি। রহমত চাচা বলছেন ওরা তদন্ত করলে করতেও পারে, আবার নাও করতে পারে। আর তদন্ত করলে স্কুল থেকে আমাদের ছবি পাওয়া যাবে, তখন আমরা সবাই শেষ। পেছন থেকে রহমত সাহেব তাদের দিকে এগিয়ে এলেন। রহমত সাহেবকে এদিকে আসতে দেখে ইভান, ইমন ও তাহমিদও সেদিকে এগিয়ে গেল। রহমত সাহেব বলে, তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি মৈত্রী গ্রুপের সবাইকে চিনি। তোমাদের বাবারা অনেক বছর আগে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। আরাফের বাবা আর হাম চৌধুরী আমার মায়ের চিকিৎসা পুরো টাকা দিয়েছিলেন। আমার ছেলেটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গিয়েছিল, তাকে 2 পায়ে দাঁড় করতে সাহায্য করেছিল তাহমিদের বাবা আলিম হোসেন সাহেব। আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তোমাদের এলাকার একজন পাহারাদার থেকে খবর পেয়েছি, তোমাদের বাড়ির কিছু পাহারাদার মৈত্রী গ্রুপের সাথে সংযুক্ত কিছু কর্মচারী আর 2-1 বিশ্বস্ত মানুষের ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ড ঘটাতে সাহায্য করেছে। এটা আজ সকালেই আমাকে তোমাদের এলাকার সেই পাহারাদার জানিয়েছে। সে বলেছে আরও হয়তো বাঁচার সম্ভাবনা নেই। আমি তার সাথে আর যোগাযোগ করিনি। আজ সন্ধ্যায় জোবাইর সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন তাদের ওপর যে কোনো সময় হামলা হতে পারে। তাদের পালানোর সব রাস্তা বন্ধ। তবুও আমাকে বলেছে এখানে অপেক্ষা করতে। তোমরা বাইরে ছিলে এটা আমি জানতাম, কিন্তু কোথায় ছিলে এটা জানা সম্ভব হয়নি। তোমাদের ওপর সৃষ্টিকর্তার রহমত ছিল, তাই তোমরা ওদের সামনে পড়োনি। এখন আমার দায়িত্ব তোমাদের নিরাপদ স্থানে পাঠানো। এই ঘটনা যতদিন শিথিল হবে না তোমাদের সিলেটে থাকতে হবে। এরপর সুযোগ বুঝে তোমাদের ইন্ডিয়ায় পাঠিয়ে দেবো। তাহমিদ অবাক হয়ে বলে, আমরা ইন্ডিয়া কেন যাব? এখানে কেন থাকবো না? তোমাদের এখন নিজেদের তৈরি করতে হবে। তোমরা কি চাও না সেই খুনিদের শাস্তি হোক? অবশ্যই চাই। তাহলে এখন আগে নিজেদের বাঁচাও। ইভান বলল, কিন্তু আমাদের সাথে তো পাসপোর্ট নেই। ওটা হয়ে যাবে। ইমন বলে উঠল, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই। টাকার চিন্তা করো না, আমি যতদিন বেঁচে আছি তোমাদের পড়াশোনার থাকা খাওয়ার ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করে যাব। হয়তো আমার এত সামর্থ্য নেই, তাই আগে থেকেই বলে দিচ্ছি তোমাদেরও অনেক কষ্ট করতে হবে। তোমরা যেই পরিবেশে বড় হয়েছো সেই পরিবেশ সামনে আর পাবে না। যদিও তোমাদের এই অ্যাকাউন্টে হয়তো অনেক টাকা জমা আছে, কিন্তু সেসব তুলতে গেলে তোমাদেরই ক্ষতি হবে। তাই আপাতত তোমরা একটু কষ্ট করো। আহনাফ বলল, এখন তাহলে আমরা সিলেট যাচ্ছি, কিন্তু ইন্ডিয়ায় তো আমরা কিছুই চিনি না। ওখানে আমার এক আত্মীয় আছে, তোমাদের এত চিন্তা করতে হবে না। টিকিট কেটে আমবাগান থেকে সিলেটগামী বাসে উঠে পড়ল 7 জন। সাথে ছিল রহমত সাহেব। অরুণিকা বসেছিল আরাফের পাশে। এই প্রথম সে বাসে উঠেছে। একদিন বাবা তার জন্য খেলনার বাস কিনে এনেছিল, আর আজ সে এত বড় বাসে উঠেছে। কারণ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তাকে বের হতে দেয়নি। তার চাচা বাবারা সচেতন্ত্রী ব্যক্তিত্ব, তাদেরই বাসা থেকে বের হতে বডিগার্ড প্রয়োজন। আর বাড়ির বাইরে খেলার ব্যবস্থাও আছে। ডাক্তারের প্রয়োজন হলে বাড়িতেই চলে আসে। শপিং মলেও যাওয়ার প্রয়োজন হয়নি, সবকিছুই অনলাইনে হয়ে যায়। তাই সে 4 বছরে শুধু একবার বাবার সাথে ঢাকায় গিয়েছিল, আর অনেক ছোট্ট বয়সে দেশের বাইরে গিয়েছিল। তার তো সেটা মনেও নেই। কিন্তু আজ সে অনেক দিন পর বাড়ি থেকে বের হয়েছে, তাই সে খুব উৎসুক। অরুণিকা জানে না সে কি হারিয়ে ফেলেছে। তার তো এখন বোঝারও বয়স হয়নি। বুঝতে পারলে কি তার কান্না থামিয়ে রাখা যেত? অরুণিকার বাবারা 4 ভাই ছিলেন। বাবা, মা, চাচা, চাচি, দাদা দাদিদের নিয়ে তাদের বড় পরিবার। অরুণিকার দাদা কবির চৌধুরী অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন, তবে তার ছেলেরা পড়াশোনা শেষ করে ব্যবসায় মনোযোগ দেয়। আরাফ চৌধুরী তারই বড় ছেলে, আরহাম চৌধুরীর একমাত্র সন্তান। আরহার মা তাকে জন্ম দেওয়ার 3 বছর পর মারা যান। অরুণিকার বাবা জুবায়ের করিম চৌধুরী তার দাদা দাদির মেজো ছেলে।
অরুণিকার বড় ভাই জিহান চৌধুরী সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল। 1 সপ্তাহ আগে সে ছুটিতে বাড়িতে ফিরেছিল। হয়তো মৃত্যুই তাকে ডেকে এনেছিল। অরুণিকার ছোট ভাই জিসান চৌধুরী এই বছর সেনাবাহিনীতে যোগ দিয়েছে। সেও ট্রেনিং শেষে বাসায় ফিরেছিল। আহনাব চৌধুরী অরুণিকার সেজ চাচা আনিস চৌধুরীর মাত্র ছেলে। আর তাদের ছোট চাচা জামান চৌধুরীর ঘরে ছিল 2 বছর বয়সী ছেলে দিশান। আর খুব শীঘ্রই হয়তো দিশানের কোনো ভাই বোন আসতো, কিন্তু ছোট্ট শিশুটি আর পৃথিবীর আলো দেখতে পেল না। ইমতিয়াজ মাহবুব ও তার স্ত্রীর 3 সন্তান, ঈশিতা, ইভান আর ইমন। আর তাদের এই ছোট্ট পরিবার তাদের দাদাকে নিয়েই ছিল। তাহমিদ হোসেন তার বাবা মায়ের ছোট ছেলে। আর তার বড় 2 ভাই মৈত্রী গ্রুপের সাথে সংযুক্ত ছিল। তাহমিদের দাদি প্যারালাইজড রোগী ছিলেন, আর তার দাদা ছিলেন একজন শহীদ মুক্তিযোদ্ধা। অরুণিকার বাবার খুব কাছের বন্ধু হাকিম আহমেদের বড় ছেলে তুর্য আহমেদ। তুর্য 13 বছর বয়সী ছোট্ট বোনও ছিল। তারা সবাই একই এলাকায় থাকতো, তাদের বাড়িও ছিল পাশাপাশি। তাছাড়া তাদের আত্মীয় স্বজনরাও সেই এলাকায় থাকতো। সেই এলাকার মোট 80-90 জন মানুষ এক রাতেই নিঃশেষ হয়ে গেল। তাদের বাবাদের মতো তারা 6 জনও খুব ভালো বন্ধু, কিন্তু বন্ধুরা কি একে অপরের অভিভাবক হতে পারে? অরুণিকা অন্ধকারে বাসের বন্ধ জানালার দিকে তাকিয়ে রইল। বাসে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু অরুণিকার ঘুম আসছে না। রাতে মাকে ছাড়া তার ঘুম আসে না। এখন তো মাও পাশে নেই। যখন সেই বন্দুকধারী মানুষগুলো বাসায় ঢোকার চেষ্টা করছিল, তখনই তার বাবা তাকে রান্নাঘরের ক্যাবিনেটে লুকিয়ে রেখেছিল। এরপর সে শুধু সেজ চাচিকেই দেখেছে। অরুণিকা বাসের সিটে পা তুলে বসে রইল। মশা তার পায়ে কামড় দিয়েছে, এটা নিয়ে সে চুপচাপ গবেষণা করতে লাগলো। নিজেই নিজের পায়ে ফুট দিচ্ছে, আর কানে হাত দিয়ে ফোনে কথা বলার ভঙ্গিতে বিড়বিড় করে বলছে, বাবা দেখো, আমাকে মশা কামড়াচ্ছে, তুমি আমাকে মশার স্প্রে দাওনি কেন? হ্যালো বাবা, তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। অরুণিকার কণ্ঠ শুনে আরাফের ঘুম ভেঙে গেল। সে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আরাফ, আমি বাবার সাথে ফোনে কথা বলছি, দেখছো না? বাবাকে বলছি এখানে অনেক মশা। আরাফ সিটের উপর থেকে তার ব্যাগটা নামিয়ে তার পরনের একটা টি শার্ট দিয়ে অরুণিকাকে ঢেকে দিল। অরুণিকার চাদরটা গায়ে দিয়ে আহনাব বেঘরে ঘুমোচ্ছে, তাই আরাফ তাকে আর ডাকলো না। আরাফ সিটে বসতে অরুণিকা বলল, আমি চিচি করব। অরুণিকার কথা শুনে আরাফ চুপসে গেল। সে জানলা খুলে আশেপাশে দেখাতে লাগলো। তারা এখন মহাসড়কে, এখানে আশেপাশে কোনো ওয়াশরুম নেই। আরাফ রহমত সাহেবকে ডেকে বলতেই তিনি বাস দাঁড়া করান। আরাফ বাস থেকে নামতেই রহমত চাচা একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলেন, ওদিকটাই নিয়ে যাও। অরুণিকা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আরাফ অরুণিকাকে পানির বোতল ধরিয়ে দিয়ে বলে, তোমার হয়ে গেলে আমাকে ডাক দিও, আমি ওদিকে দাঁড়াচ্ছি। বাথরুম কোথায়? আমি এখানে বাথরুম কোথায় পাবো? অরুণিকা অন্ধকারে একা দাঁড়াচ্ছিল না, সে কেঁদেই ফেলে। শেষমেশ রহমত চাচা বাস থেকে একজন মহিলা যাত্রীকে ডেকে আনেন। মহিলা যাত্রীর একটু সন্দেহ হলো, তিনি অরুণিকাকে জিজ্ঞেস করেন, তোমার বাবা মা কোথায়? বাবা ডক্টরের কাছে গেছে, মা বাবার সাথে আছে। তুমি এদের চেনো? অরুণিকা মাথা নেড়ে বলে। হুম। এরপর আরাফকে দেখিয়ে বল, ওই যে আরাফ। মহিলাটা আবারও জিজ্ঞেস করলেন, ও কে হয় তোমার? ভাইয়া। মহিলাটা ভাবলো হয়তো ভাইয়ের সাথেই যাচ্ছে। তিনি আর প্রশ্ন করলেন না। তার সন্দেহ না কাটলেও তিনি মাথা ঘামালেন না। অন্যের সন্তান, তার কি যায় আসে যায়। মহিলাটা বাসে ওঠার সময় আরাফ তাকে ধন্যবাদ জানালো। এরপর বাস আবারও চলতে শুরু করলো। এবার অরুণিকা ঘুমিয়ে গেছে। তার ঘুম ভাঙলো সকালে। ঘুম থেকে উঠেই দেখলো সে আরাফের কোলে, আর সবাই ব্যাগপত্র নিয়ে কাদামাখা রাস্তায় হাঁটছে। অরুণিকা আশেপাশে দেখতে লাগলো। আরাফ আহনাফকে বলল, এবার তুই ওকে নে, আমার হাত ব্যথা করছে। আহনাফ জোর গলায় বলল, না, আমি নিজেই হাঁটতে পারছি না, ওকে নিলে আমি ধপাস করে পড়বো। রহমত চাচা বললেন, আমাকে দাও। অরুণিকা রহমত সাহেবকে আগে কখনোই দেখেনি, তাই সে তার কোলে না ওঠার জন্য টুক করে চোখ বন্ধ করে আরাফের কাঁধে মাথা ফেলে দিল। ইভান তা দেখে বলে, ওকো হাঁটা তা এখন মজা বুঝবে। তুর্য ইভানের কথা শুনে বলল, ভাই, বাচ্চা মেয়ে, এমন করে বলছিস কেন? অরুণিকা চোখ খিচে আছে। তার চোখ দেখে রহমত সাহেব তার মাথায় হাত বুলিয়ে বলল, তোমরাই ওর খেয়াল রাখতে পারবে, তোমরাই পারবে ওর দায়িত্ব নিতে।
সিলেট পৌঁছাতেই তারা বাস থেকে নেমে রহমত চাচার পিছু পিছু যেতে লাগলো। সামনে কাদার রাস্তা, তবুও তারা বাধ্য হয়ে সে পথ ধরেই যেতে লাগলো। রহমত চাচা জানিয়েছেন তাদের যেখানে নিয়ে যাবে সেখানে যাওয়ার জন্য এই একটাই পথ আছে মাত্র। এদিকে কাদায় হাঁটতে হাঁটতে 6 বন্ধুরই পা ব্যথা হয়ে গেছে। এদিকে কাঁধে ব্যাগ তো আছেই, আর আরাফের কোল থেকে অরুণিকার নামার তো কোনো নাম লক্ষণই নেই, তাই তার হাতটাও প্রচন্ড ব্যথা করছে। আরাফের বাচ্চা কোলে নিতে হাঁটা চলার অভ্যেসই নেই, কোলে নিলেও 5 মিনিটের বেশি রাখেই না। আর আজ প্রায় 1 ঘন্টা ধরেই অরুণিকাকে কোলে নিয়ে আছে। আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টায় পার করলো তারা। কাদায় হাঁটার অভ্যেস না থাকায় এত সময় লাগলো। রাস্তাটা এত ছোট যে সেদিকে গাড়ি প্রবেশের কোনো সুযোগই নেই, আর 3 চাকার রিক্সাও রাস্তার পাওয়া যায়নি। বৃষ্টিতে গ্রামটা একদম জনমানব শূন্য হয়ে গেছে। আর একটু এগিয়ে যেতে ইটের রাস্তা দেখা গেল। যদিও ভাঙা ইটের রাস্তা, তবুও অন্তত সহজে হাঁটা যাবে। ইটের রাস্তা দেখে ইমন খুশিতে গদগদ হয়ে সেদিকে দেখিয়ে দিতে দিতে বলল, ভাই এখন একটু শান্তিতে হাঁটা যাবে। ব্যাস অমনি ইটের রাস্তায় পা দেওয়ার আগে ইমন পা পিছলে ব্যাগশো ধপাস করে কাদের উপরেই পড়ে গেল। শব্দ শুনে অরুণিকা ইমনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। অরুণিকাকে হাসতে দেখে ইমন প্রচন্ড লজ্জা পেল। বাচ্চা একটা মেয়ের সামনে সে এভাবে নিচে পড়ে গেল। তার উপর রহমত চাচাও আছেন। অচেনা মানুষের সামনে এভাবে সম্মানহানি না হলেও পারত। ইভান আর দুর্য ইমনকে টেনে উঠালো। অরুণিকার হাসির ঢেউ যেন এবার উপচে পড়ল। সে একটা আঙ্গুল ইমনের দিকে তাক করে আরেক হাত দিয়ে মুখ চেপে হাসছে। হাসার চেয়ে অভিনয় করছে বেশি। এবার ইভান অরুণিকার দিকে বড় বড় চোখ করে তাকাতে সে আবারও মুখ ঘুরিয়ে আরাফের কাঁধে মাথা ফেলে দিল। হাঁটতে হাঁটতে তারা 4 চালা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালো। আহনাফ ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বাকিরা চুপ। তারা বুঝেছে এটাই তাদের নতুন বাসস্থান। তবুও দুর্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আমাদের এখানেই থাকতে হবে? রহমত চাচা মলিন মুখেই বলেন, বাবা কয়েকটা দিন কষ্ট করো না হয়, আমি সব ব্যবস্থা করে তোমাদের দেশের বাইরে পাঠিয়ে দেব। ওখানে তোমরা এর চেয়ে ভালো ঘরে থাকবে। তামিদ ঘরে ঢুকতেই কাঠের চৌকাঠে হুচুটকে ঘরের ভেতর গিয়ে পড়ল। কোনোভাবে পা গুটিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, শুরুটাই যদি এমন হয় তাহলে এর শেষটা কেমন হবে? আরাব বলল, শুরুটা কষ্টের হলেই তো সমাপ্তি সুন্দর হবে। আরাফ মুখে এ কথা বলে বাকিদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেও সে ঘরটা দেখে মনে মনে দমেই গেছে। শুরুতেই বসার ঘরের মতোই লম্বাটে ঘর, ভেতরে একটা দরজা, দরজার উপরে অনেক বড় একটা রুম, আর সেই রুমে একটাই জানালা। জানলাটার পাশে আরেকটা দরজা। ইভান সেই দরজাটা খুলে অবাক কণ্ঠে বলল, ওয়াশরুম কোথায়? রান্নাঘরও তো নেই। রহমত চাচা সেই দরজার দিকে বের হয়ে এক পাশে দেখিয়ে বলল, ওটা টয়লেট, আর পাশেরটা গোসলখানা। রান্নার চুলাটা বৃষ্টিতে ভেঙে গেছে। মাটির চুলা তো তাই। তোমাদের তো রান্না করতে হবে না, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেব। রহমত চাচার কথা শুনে তারা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। রহমত সাহেব ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বলে গেলেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে দেবেন। তিনি চলে যাওয়ার পর ইমন ফ্রেশ হতে চলে গেল। কাঁচা ওয়াশরুম, তার উপরে টিউবওয়েল চেপে বালতিতে পানি ভর্তি করা, কি একটা নতুন ঝামেলায় পড়লো সে। বালতি থেকে পানি নিয়ে কি কাদা পরিষ্কার করা যায়? এক পাশের কাদা তুলতে তুলতেই তো বালতি খালি হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা পর সে মনের মতো নিজেকে পরিচ্ছন্ন করে বেরিয়ে এলো। এদিকে অরুণিকা গুটি গুটি পায়ে এ ঘর থেকে ও ঘর হাঁটছে। নতুন বাসায় এসে সে সবচেয়ে বেশি মজা পেয়েছে। চৌখাটের এপারে দাঁড়িয়ে ওপারে লাফ দিচ্ছে, এটাই তার নতুন খেলা। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে অরুণিকা আরাফের সামনে এসে বলল, আমি ভাত খাবো। অরুণিকার মুখে এমন কথা শুনে সবাই তার দিকে তাকালো। কাল সন্ধ্যা থেকে এই বেলা পর্যন্ত মেয়েটা তো শুধু হালকাই নাস্তা খেয়েছে। তার গায়ের জামাটাও অপরিষ্কার। রক্তের দাগগুলো পানি দিয়ে ধুয়ে দেওয়ার পরও এখনো লালচে সোনালি দাগ দেখা যাচ্ছে। আহনা বিরক্ত হয়ে বলে, আমরা কি ভাত খাচ্ছি? আমাদের কিছু খেতে দেখেছো? আহনাফের কথায় অরুণিকা মুখ ভার করে ক্ষীণ কণ্ঠে বলে, মার কাছে যাব, মাকে ফোন দাও। আহনাফ আরাফকে কিছু বলতে না দিয়ে অরুণিকাকে টেনে পাশের ঘরে নিয়ে গিয়ে বলে, এখানেই চুপচাপ বসে থাকো, এটা কথাও বলবে না। আরাফ আহনাফকে আটকাতে গেলে আহনাফ বলে, তুই ওকে আশকারা দিস না,
তুই ভালোভাবেই জানিস ওর আবদারে শেষ হয় না। আজ এটা কাল ওটা, এখন থেকে ওকে দমিয়ে না রাখলে আমাদের মাথা খেয়ে ফেলবে। তুই পারবি চাচির মতো ওর পেছনে ঘন্টার পর ঘন্টা সময় দিতে? আমি পারবো? আরাফ নরম কণ্ঠে বলে। ও তো অনেক ছোট, ও তো আবদার করবেই। আমরা ওর বয়সে কত আবদার করেছি। ওর তো এখন সেই বয়সটাই চলছে। জানিস, আমাদের চেয়ে ওর বেশি কষ্ট হচ্ছে। ও তো জানেই না কি হয়েছে। চাচ্চু আর চাচিকে ছাড়া ও কখনোই একা ছিল না। কাল সারা রাত আমাকে চাচ্চুর কথা বলেছে। আমি ওকে কোনো উত্তর দিতে পারিনি। আমি চাচ্চুর শেষ কথাটা রাখতে চাই। তোর বাচ্চা পছন্দ না, তাই তোর ওকে বিরক্ত লাগছে, কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি না হয় ওর দায়িত্ব নেব। আরাফের কথা শুনে আহনাব চুপ করে রইল। তার বাচ্চা পছন্দ না, তাই বাচ্চার আশেপাশে থাকতে চাইবে না, এটাই তো স্বাভাবিক। এখন তো তার এই পরিবেশটাও পছন্দ না, তবুও তাকে এখানেই থাকতে হচ্ছে। কথায় জোর না পেয়ে আহনাব ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালো। এই সময়টা সে স্কুল থেকে বাসায় ফিরতো, মা তার ক্লান্ত ছেলের ব্যাগ কাঁধ থেকে টেনে ঠান্ডা শরবত এগিয়ে দিতেন। কখনো কখনো বাসায় কি কি হয়েছে সেটাই মিনমিন করে বলতে থাকতেন। আহনাব মায়ের কথা মনোযোগ দিয়ে শুনতো না, এসে ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়তো। পকেট থেকে ফোনটা বের করে শক্ত করে চেপে ধরলো আহনাব। মায়ের বলা কথাটা বারবার তার কানে বাজছে। আহনাব ফুপিয়ে কেঁদে উঠল। তুর্য তার পাশে এসে তার কাঁধে হাত রাখলো। আহনাব কাঁদতে কাঁদতে বলল, আমি মায়ের কথাগুলো কখনোই মনোযোগ দিয়ে শুনিনি। মা বলেই যেত আর আমি ফোনেই ব্যস্ত থাকতাম। কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যেত। মা বেরিয়ে যাওয়ার পর আমি আবার দরজাটা বন্ধ করে দিতাম। আরাফ ঠিকই বলেছে, আমার যে বেশি ওর কষ্ট হচ্ছে। ও তো সারাদিন চাচির সাথেই ছিল। আমি মাকে এত অবহেলা করার পরও আমার এত খারাপ লাগছে, ওর তো আরো খারাপ লাগবে। তুর্য মলিন মুখে বলল, আমি মাকে বলেছিলাম গানের অ্যালবাম বের করার সুযোগ পেলে প্রথম গানটি তার জন্যই লিখব, কিন্তু এখন হয়তো স্বপ্নটাই বেঁচে আছে। মা আর নেই। আমার পিকনিকে যে উচিত হয়নি, সেই সময় না হয় পরিবারের সাথেই থাকতাম। এরপর কিছু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর দুপুর গড়িয়ে বিকেল হলো। রহমত সাহেব কয়েকটা প্যাকেট আর খাবারের বক্স নিয়ে এলেন। প্যাকেটগুলোতে 6 জনের জন্য 2 সেট করে জামা আর প্যান্ট এনেছেন, আর অরুণিকার জন্য 7-8টার মতো ফ্রক আর প্যান্ট। অরুণিকা নতুন জামা পেয়ে খুব খুশি হলো। রহমত চাচা তার সাথে 16-17 বছরের একটা মেয়েকেও এনেছেন। মেয়েটা এই গ্রামের দোকানদারের মেয়ে। রহমত সাহেবের হাতের জিনিসপত্র এগিয়ে দিয়ে সে সাথে এসেছিল, কিন্তু রহমত সাহেব তাকে অরুণিকাকে গোসল করিয়ে ও ভাত খাইয়ে দিতে বললেন। অরুণিকাও ধিন ধিন করে তার সাথে চলে গেল গোসল করতে। ব্যাস কিছুক্ষণ পর অরুণিকার ফুপিয়ে কেঁদে ওঠার শব্দ শুনে তাহমিদ সেদিকে ছুটে গেল। গোসলখানায় কোনো দরজা নেই, চারিদিকে চটের বস্তা, সেটাকে পর্দা হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহমিদ কাছে গিয়ে শুনল মেয়েটা অরুণিকাকে চাপা কণ্ঠে গালিগালাজ করছে। অরুণিকার মুখ চেপে ধরে ফিসফিস করে বলছে, কাঁদলে তোর মুখ সেলাই করে দিমু, চুপ কর। তাহমিদের এবার রাগ উঠে গেল। বাইরে থেকে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি ওকে বকছো কেন এভাবে? বের হয়ে আসো বলছি। মেয়েটা চটের বস্তার ফাঁক দিয়ে মুখ বের করে বলল, বকা দিমু কেন? ও দাঁড়াইতাছে না, বিড়বিড় করতাছে, তাই সুন্দরভাবে দাঁড়াইতে কইলাম। তাহমিদ ধমকের সুরে বলল, যাও, এখান থেকে যাও। তাহমিদের চেঁচামেচি শুনে রহমত সাহেব আর বাকিরাও বেরিয়ে এলো। তাহমিদের কথা শুনে রহমত চাচা মেয়েটাকে বকলেন। এরপর সে চুপচাপ অরুণিকাকে জামা পরিয়ে বাইরে নিয়ে আসে। অরুণিকা চোখ ফুলে গেছে, সে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যে তাকে মেরেছে তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আরাফ অরুণিকাকে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করতেই সে ফুপিয়ে কেঁদে উঠল। ধীরে ধীরে ওর কান্না ভারী হতে লাগলো। হাত দেখিয়ে আরাফের দিকে তাকালো, হাতে চিমটি দেওয়ার দাগ আছে। রহমত সাহেব চুপ করে রইলেন। এরপর আহনাফের এক ধমকে মেয়েটা দৌড়ে চলে গেল। তারপর আরাফ আর তুর্য অরুণিকাকে নিয়ে কিছুক্ষণ বাইরে হাঁটলো। ওর মন শান্ত হওয়ার পর ঘরে ঢুকে খেতে বসলো। ঘরে একটা মাত্র বাতি, তাও আবার এই আলোটা সোনালি হলুদ। এমনিতেই আরাফের চোখে সমস্যা, এখন এই আলোতে সে কিছুই ভালোভাবে দেখছে না। এদিকে ভাতের সাথে মাছ, পেটে ক্ষুধা থাকায় তারা খেয়েই ফেললো। কিন্তু অরুণিকা সে 10 মিনিট ধরে মুখে ভাত নিয়ে বসে আছে, আর প্রায় আধা ঘন্টা খাওয়ালো। এরপর তুর্যের হাত দিয়ে উঠে গেল, বাকিটুকু অরুণিকা তুর্যের হাতেই খেলো।
এদিকে তুর্যের হাত শুকিয়ে গেছে, ভাতটাও একদম ঠান্ডা হয়ে গেছে। ওভেন তো দূরের কথা, এ বাড়িতে চুলোও নেই। রহমত সাহেব বলে, ওর জন্য আলাদা মেয়ে রাখতে হবে। তোমাদের কলকাতায় পাঠিয়ে দেওয়ার আগেই আমার আত্মীয়কে একটা মেয়ে খুঁজে রাখতে বলবো। আহানাব বলল, বাচ্চা মেয়েরা একটু বয়স্ক হলে ভালো হবে, আমরাও কিছুটা কমফোর্ট পাবো। রহমত সাহেব হেসে বলেন, আরে এটা তোমাদের চিন্তা করতে হবে না। রাতে ঘুমানোর সময় বাঁধলো আরেক ঝামেলা। অরুণিকার একা ঘুমানোর অভ্যেস নেই। আরাফ একটু দূরেই তাকে বিছানা করে দিল। সেখানেই সে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এবার আর তাকে শান্ত করার উপায় নেই, সে এখন মায়ের কাছে যাবেই যাবে। তুর্য অরুণিকাকে কোলে নিয়ে বলল। একটা গান শুনবে? অরুণিকা কাঁদতে কাঁদতেই বলল, শুনবো না, মায়ের কাছে যাব, মাকে আসতে বলো। তুর্য অরুণিকার অনুমতি ছাড়াই গান গাইতে লাগলো। কিছুক্ষণ পর অরুণিকা শান্ত হয়ে গেল। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। কিন্তু বাকিদের ঘুম আসছে না, তবুও তারা ঘুম ভাগ করে নিল। নয়তো দেখা যাবে অরুণিকার ঘুম ভাঙলেও তারা ঘুমের রাজ্যেই থাকবে। ভোর 4টে পর্যন্ত আরাফ, তুর্য আর ইমন ঘুমিয়েছে। 4টার পর আহনাফ, ইভান আর তাহমিদ। তবে ওর ঘুম ভেঙেছে সকাল 10টায়। তারা ভেবেছিল অরুণিকা রাতে কান্নাকাটি করে যদি বাসা থেকে বেরিয়ে যায় তখন আরেক বিপদ হবে। কিন্তু ওর ঘুম তো আরো বেশি ভারী, ভাঙার নামই নেই। 3 দিন তারা নেটওয়ার্কের বাইরে ছিল। রহমত চাচা ছাড়া আর কেউ তাদের সাথে দেখা করতে আসেনি। কারো ফোনে চার্জও নেই। এখানে ফোনে চার্জ দেওয়ার সুইচ বোর্ডও নেই। 2 দিন বৃষ্টি পড়েছিল, তাই গরমও লাগছে না। নয়তো ফ্যান না থাকার যন্ত্রণাটা নতুন ভাবে যুক্ত হতো। 3 দিন পর রহমত সাহেব একটা পত্রিকা নিয়ে এলেন। পত্রিকার প্রথম পাতার শিরোনাম দেখে মুহূর্তেই তাদের মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। অরুণিকা সবাইকে পত্রিকার দিকে তাকিয়ে থাকতে দেখে সেও মাথা ঝুঁকিয়ে দেখলো। একপাশে তার বাবার ছবি। সে হেসে বলল, বাবা দেখো, বাবা, বাবা কি এখন আমাকে নিতে আসবে? পত্রিকার পাতায় মোটা অক্ষরে লেখা, মৈত্রী সোসাইটিতে গণহত্যা, মৈত্রী গ্রুপের এমডির লাশ শনাক্তকরণ, বাকিদের চিহ্নিত করা যাচ্ছে না। 6 জনেরই চোয়াল শক্ত হয়ে গেছে। ইভান বলল, কে করেছে এসব? রহমত সাহেব বললেন, আমাদের এক শত্রুপক্ষ মির্জা গ্রুপ আর তোমাদের থানার ওসির সাথে যুক্ত আছে, এটা অনেকেই আন্দাজ করেছে। আরাফ অবাক কণ্ঠে বলল, আমাদের থানার ওসি? এটা কিভাবে সম্ভব? উনি তো অরুণিকা মামা হন। তুর্য অন্যমনস্ক হয়ে ঘরের চৌখাটের উপর বসে আছে। সে গ্রামের একটা দোকান থেকে ফোন চার্জ করে এনেছিল, আর এরপর থেকে পুরনো ছবি দেখে তার সময় কাটছে। তার মনোযোগ ভাঙল অরুণিকার পায়ের শব্দে। সে লাফিয়ে লাফিয়ে তার দিকে এগিয়ে আসছে। তুর্য অরুণিকাকে তার পাশে বসিয়ে দিয়ে বলে, একটা গান শুনবে? অরুণিকা ফেলফেল করে তুর্যের দিকে তাকিয়ে রইল। সে যদি এখন মাথা নাড়িয়ে না বলে তবুও তুর্য তাকে গান শোনাবে। কারণ এই কয়েকদিনে যতবার তুর্য এই প্রশ্ন করেছে ততবারই অরুণিকা কোনো আগ্রহ দেখায়নি। কিন্তু তুর্য ঠিকই গান গেয়েছিল। আজও এর ব্যতিক্রম হলো না। সে কণ্ঠে গান ধরল। তুর্য পুরো গান শেষ করতে পারলো না। ফুপিয়ে ওঠা দীর্ঘশ্বাস ছেড়ে অরুণিকার দিকে তাকিয়ে মুচকে হাসলো। অরুণিকা গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে পিঁপড়েদের খেলা দেখছিল। তুর্য অরুণিকার মনোযোগ কেড়ে নিয়ে বলল, তোমায় একটা ছড়া শেখাবো, আমার কাছে এসো। অরুণিকা বাধ্য মেয়ের মতো তুর্যের কাছে এলো। তুর্য অরুণিকাকে তার পায়ের উপর বসিয়ে বলে, আমি যা বলবো তাই বলবে, ঠিক আছে? অরুণিকা মাথা নাড়ালো। তুর্য মাথা দুলিয়ে হাত নেড়ে নেড়ে বলতে লাগলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। অরুণিকাও তুর্যের মতো মাথা নেড়ে হাত দুলিয়ে ছড়াটা তার মুখে মুখে বলতে লাগলো। ছড়া শেষ করে তুর্য বলল, তোমাকে এই অরুণিকা নামটা কে দিয়েছে বলো তো? অরুণিকার মুখে চিন্তার ছাপ এনে কিছু একটা ভেবে বলে, সবাই। তুর্য হেসে বলল, অরুণিকা নামটা আমার ভালো লাগছে না, আমি তোমাকে আর অরুণিকা ডাকবো না, আজ থেকে তোমার নাম তুর্য কিছুক্ষণ ভেবে বলল, টুইঙ্কেল। অরুণিকার মুখে হাত চেপে হাসে। তার হাসিটা তুর্যের ভালোই লাগলো। আর সাথে সাথে তার ছোট্ট বোনের কথা মনে পড়ে গেল। মা এভাবেই তার পাশে বসে তার ছোট্ট বোনকে ছড়া শেখাতো। হঠাৎ পেছন থেকে ইভান এসে বলে, তুর্য, তুই সকালে নাস্তা করিসনি? টুইঙ্কেলের জন্য রেখে দিয়েছি, ও তো আবার দুপুরে মোটা চালে ভাত খেতে পারবে না।
ইভান ভ্রুকুচকে বলল। টুইঙ্কেল? তুর্য ইশারায় অরুণিকাকে দেখিয়ে বলল। এই পিচ্ছিটা এখন থেকে আমার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ইভান বিরক্তির সুরে বলল। ওর প্রতি তোদের এত দুর্বলতা কেন? আরাব দিনরাত ওর পিছনেই থাকে। এখন তুই আর ইমনও? ওর জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে কি তুই এভাবে বলতি? ও ভাই হারিয়েছে, আজ আমি যদি না থাকতাম, আমার বোন যদি বেঁচে থাকতো, তাহলে কি তুই এমন করতে? তুই আর আহনাফ ওকে একটু বেশি বিরক্ত করছিস। ইভান চুপ করে রইল। অরুণিকার সাথে চেঁচামেচি করার আহনাফের যথেষ্ট কারণ আছে। আর তারা চাচাতো ভাই বোন, একই পরিবারে বেড়ে উঠেছিল, তাই তাদের মধ্যে ছোটখাটো মারামারি লেগেই থাকতো। কিন্তু ইভানের তো অরুণিকার প্রতি বিরক্ত হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। ইভান শুধু শুধুই কেন মেয়েটাকে বকে তা সে নিজেও বুঝতে পারে না। আর অরুণিকাও ইভানকে প্রচণ্ড ভয় পায়। কিছুক্ষণ আগে ইভানকে এদিকে আসতে দেখে সে তুর্যের হাত খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল, আর এমন অভিনয় করছে যেন মনে হবে সে ঘুমিয়ে আছে। ইভান অরুণিকার দিকে এক নজর তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল। ড্রামা কুইং। ইভান চলে যাওয়ার পর তুর্য বলল। ভাগ চলে গেছে, এখন চোখ খুলতে পারো। অরুণিকা এক চোখ খুলে দেখলো ইভান নেই, তারপর বলল। বাঘ কি? তুর্য মোবাইলে বাঘের ছবি বের করে দেখিয়ে বলল। এটা হচ্ছে বাঘ। অরুণিকা হেসে বলল। রয়্যাল বেঙ্গল টাইগার। উপস, তুমি তো দেখছি বাঘ চেনো। হ্যাঁ, চিড়িয়াতে দেখেছি। বাবা বলেছিল ওটার টাইগার। চিড়িয়াখানা শব্দটা অরুণিকার মনে থাকে না, তাই সে চিড়িয়াখানার পরিবর্তে চিড়িয়া বলে। এদিকে দুপুরে খাবারের সময় ইভান খেয়াল করলো অরুণিকা তার কাছ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে, আর সকাল থেকেও তার সামনে আসেনি। অরুণিকা ইভানকে ভয় পেলেও অন্তত এমনভাবে কখনোই নিজেকে গুটিয়ে রাখেনি, কিন্তু আজ এমনভাবে ভয় পাচ্ছে কেন? একদম চোখের দিকেও তাকাতে পারছে না। ইমন অরুণিকার শুকনো মুখের দিকে তাকিয়ে বলল। তুমি এভাবে লুকিয়েছো কেন? কি ব্যাপার? ইমনের কথা শুনে সবাই অরুণিকার দিকে তাকালো। অরুণিকা এবার কাঁদো কাঁদো মুখে আরাফের পেছনে লুকিয়ে থাকলো। ইভান থতমত খেয়ে বসে আছে, আর তুর্য হাসি চাপানোর চেষ্টা করছে। ইভান তুর্যের মুখের তাকিয়ে রাগী কণ্ঠে বলে। তুই ওকে কি বলেছিস বল? তুর্য মুখ বাঁকিয়ে বলল। তুই নিজে জিজ্ঞেস করে দেখ, কর, জিজ্ঞেস কর। তারপর তুর্য অরুণিকাকে বলল। টুইঙ্কেল, কে তোরা? তুমি চুপচাপ খেয়ে নাও, নয়তো আমি কি বলেছি মনে আছে? অরুণিকা আরাফের পেছনে বসে ফুপিয়ে উঠল। আরাফ তাকে সামনে টেনে এনে বলল। কি হয়েছে অরু? তুমি ভয় পাচ্ছ কেন? অরুণিকা ইভানকে দেখিয়ে দিয়ে বলল। তুর্য বলেছে আমি খাওয়া দাওয়া না করলে টাইগার এসে আমাকে খেয়ে ফেলবে। ইভান অবাক হয়ে বলল। টাইগার কে? অরুণিকা আরাফের দিকে তাকিয়ে বলল। ওই ছেলেটা টাইগার। ওকে বলো আমাকে খেয়ে ফেললে আমি ওর পেট ছিদ্র করে বের হয়ে যাব। অরুণিকার কথায় সবাই হেসে ওঠে। ইভান দাঁতে দাঁত চেপে বলে। একটা চর মেরে তোমার যে কটা দাঁত আছে সব ফেলে দিব। খাও ফাজিল মেয়ে। ইভানের এক ধমকে অরুণিকা ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল, আর এই কান্না থামাতে আরাফকে খাওয়া ছেড়েই তাকে নিয়ে ঘর থেকে বের হতে হলো। তাহমিদ খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সচেতন, যেটা সেটা সে খায় না, খুব বাছা বাছা খাবার খায়। আর তার একটা গুণ হলো সে খেতে ভালোবাসে। সে ধীরে ধীরে সময় নিয়ে খেতে থাকে, এমনও হয় খেতে খেতে তার অর্ধেক সময় পার হয়ে যায়। আর তার আবারও রান্নাবান্না করার শখও আছে। মা রান্না করার সময় সে পাশে দাঁড়িয়ে অনেক কিছুই শিখে ফেলেছিল। সে মাকে সবসময় বলতো বড় হয়ে সে নিজের রেস্টুরেন্ট খুলবে, আর সেই রেস্টুরেন্টের প্রথম কাস্টমার হবে তার মা। তাহমিদের সেই স্বপ্নটা কখনো পূরণ হবে কি তা সে নিজেও জানে না, কিন্তু তার আফসোস মা তার হাতে রান্না করা কোনো খাবারই খেতে পারলো না। তাহমিদ অপরিচ্ছন্ন পরিবেশও একদম পছন্দ করতে পারে না, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তার সেই পরিবেশে খাপ খাওয়াতে হচ্ছে। এদিকে তাদের থাকার জন্য রহমত চাচা কয়েকটা মাদুর এনে দিয়েছেন, তার উপর কোনো বেডশিটও নেই। বালিশগুলো কোথা থেকে তুলে এনেছেন কে জানে। তেল ছিটে দাগ দেখে তারা সবকটাই বালিশে একপাশে স্তূপ করে রাখলো, আর তাদের কাঁধের ব্যাগগুলোই বালিশ হিসেবে ব্যবহার করতে লাগলো। এই ঘরে মশার অভাব নেই, অথচ মশারির অভাব ঠিকই আছে। পুরো গ্রামে কোনো দোকানেই তারা মশারি খুঁজে পায়নি। অদ্ভুত ব্যাপার হলো তারা এমন একটা গ্রামে আছে যেখানে মানুষজন ফোনও ব্যবহার করতে জানে না।
গতকাল এক ভদ্রলোক শহরে থাকা তার ছেলের সাথে কথা বলার জন্য আহনাফকে বলেছিল ফোন নম্বরটা চেপে দিতে। আহনাফ অবাক হয়ে ভদ্রলোককে তার ছেলের সাথে কথা বলিয়ে দিল। এদিকে কয়লের ধোঁয়ার গন্ধে আরাফের অ্যালার্জি, তাই সে এতদিন পাশের রুমে মশার কামড় খেয়ে ঘুমিয়েছে। অন্যদিকে অরুণিকা আরাফের আশেপাশেই থাকে আর রাতে তার সাথেই ঘুমায়, তাই সারা রাত হাত পাকা দিয়ে বাতাস করে অরুণিকাকে মশা থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ছিল আরাফ আর তুর্যর। সকাল হতেই রহমত সাহেব ঘরে এসে সবাইকে উঠিয়ে দিয়ে বলেন, তোমরা তাড়াতাড়ি ওঠো, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। রহমত চাচার ভীত কণ্ঠ শুনে ছয়জনই লাফিয়ে উঠে পড়ে। কোনোভাবে ব্যাগপত্র গোছিয়ে অরুণিকাকে নিয়ে তারা বেরিয়ে গেল। তারা বাড়ির পেছনের রাস্তা দিয়ে বের হয়ে অনেক দূর চলে এলো। হঠাৎ পেছন ফিরে ঘরটার দিকে তাকিয়ে চমকে গেল ইমন। অস্পষ্ট স্বরে বলে উঠল, আগুন। রহমত চাচা তাদের বিলের পাশে থাকা একটা সাঁকোর নিচে বসিয়ে দিয়ে বলেন, তোমাদের শত্রুপক্ষে জেনে গেছে তোমরা বেঁচে আছো। ওরা জেনে গিয়েছে তোমরা যেদিন স্কুলের পিকনিকে গিয়েছিলে। আহনাফ অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ওরা কিভাবে জানলো? ওদের কাছে সব তথ্য আছে। এবার ইভান বলল, কিন্তু ওরা এই ঠিকানা কিভাবে পেল? রহমত চাচা চিন্তিত কণ্ঠে বলে, আমি নিজেও বুঝতে পারছি না তোমরা ছজন বেঁচে আছো, এটাই হয়তো জানে। অরুণিকার ব্যাপারে ওদের কোনো ধারণা নেই। তোমাদের আজই এই দেশ ছাড়তে হবে, নয়তো ওরা তোমাদের খুঁজে বের করে ফেলবে। এরপর রহমত সাহেব তাদের কলকাতাগামী বাসে উঠিয়ে দিয়ে সবার হাতে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দিলেন। আর বাস থেকে নামার সময় বললেন, তোমরা যেখানে যাচ্ছ নিশ্চিন্তে থাকো, তোমাদের কিছু হবে না। আর অরুণিকা তোমাদের আপন বোন নয়। কেউ যদি এই সত্যটা জানে অনেক সমস্যা হবে। এই বয়সী একটা মেয়েকে অনেকেই দত্তক নিতে চাইবে। তোমরা নিজেরাই বুঝবে তাদের কি করা উচিত। আরাফ বলল, আমি ওকে কোথাও যেতে দেব না, ও আমাদের সাথেই থাকবে। দত্তক কেন নিতে চাইবে? সমাজটা এমনই, যেখানে বাবা মার কাছেও সন্তান ভাগাভাগি হয়ে যায়, সেখানে তোমাদের সাথে তো ওর কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে কিভাবে পারবে ওকে নিজেদের কাছে রাখতে? তবে চিন্তা করো না, আমি এর সমাধানও করে রেখেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আরাফ শক্ত করে অরুণিকাকে জড়িয়ে ধরল। অরুণিকে সে কোথাও যেতে দিবে না। আহনাফ আর অরুণিকা ছাড়া তার আর কোনো আত্মীয় যে নেই। অরুণিকাকে হারিয়ে ফেললে সে আরো অসহায় হয়ে পড়বে। এদিকে আহনাফ সবসময় অরুণিকার উপর ক্ষিপ্ত থাকলেও রহম চাচার কথা শুনে তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। সে আলতো করে অরুণিকার ছোট্ট হাতটা তার হাতের মুঠোয় আবদ্ধ করে বলল, অরু, তোমাকে আমরা কোথাও যেতে দেব না। তোমাকে বড় হতে হবে। আমরাই চাচ্ছু স্বপ্ন পূরণ করব। তোমাকে পড়ালেখা করাবো, তারপর ভালো ছেলে দেখে বিয়ে দেব। আমাদের নাগালের বাইরে তুমি যেতেই পারবে না। কারো সেই অধিকার নেই যে তোমাকে কেড়ে নিয়ে যাবে। এত সহজ নাকি? কোথা থেকে অপরিচিত কেউ আসবে আর দত্তক নিয়ে চলে যাবে? প্রায় 22 ঘন্টা পর তারা কলকাতায় এসে পৌঁছালো। বাস স্টেশনে এসে থামতেই তারা নেমে পড়ল। যেতে আসবে রহমত চাচা তাদের একটা ছবি পাঠিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সেই লোকটাকে খুঁজে পাওয়া গেল। তিনি নিজের পরিচয় দিলেন সালেহ আলী নামে। এরপর সালেহ আলী আরো 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে তাদের নিয়ে এলো একটা মহল্লায়। এত মানুষের ভিড় দেখে অরুণিকার খুব আনন্দ লাগছিল। সে উৎসুক দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলো। মহল্লায় ভ্যান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ফেরিওয়ালা। অরুণিকা খেলনার ভ্যান গাড়ি দেখে বলল, আমি ওটা নেব। আরাফ অরুণিকার কথা না শুনেই হাঁটতে লাগলো। এখন তারা কোথায় যাচ্ছে সেটা তাদের ভাবনার বিষয়। এটা ওটা নেওয়ার মতো টাকাও তাদের নেই। অনেকক্ষণ হাঁটার পর মহল্লার শেষ দিকের একটা গলিতে ঢুকে পড়লেন ভদ্রলোক। আর তাদের নিয়ে এলেন একটা সেমি পাকা বাড়িতে। ঘরে ঢুকতেই ছোটখাটো একটা বারান্দা, ভেতরে বড় একটা বেডরুম, তার সাথে লাগানো একটা মাত্র ওয়াশরুম, আর ঘরের মধ্যেই রান্নাঘর। যদিও ঘর পরিষ্কার থাকায় কিছুটা স্বস্তি লাগছে, তবুও এতটুকু একটা ঘরে 6 জন একসাথে কিভাবে থাকবে? সালেহ আলী ঘরের চাবি বুঝিয়ে দিয়ে বলেন, আমি পাশের ঘরেই আমার বউ বাচ্চা নিয়ে থাকি। এখন তোমরা বিশ্রাম করো, আমি পরে আসবো। সালেহ আলী চলে যেতেই তারা ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘরে একটা মাত্র ফ্যান, তবে 2টো লাইটের ব্যবস্থা আছে। একপাশে টেবিল ফ্যানও রাখা আছে, দুপাশে 2টো খাটও বিছানো আছে, আর তাতে পরিচ্ছন্ন কাঁথা বালিশও রাখা আছে। একপাশের খাটের সাথে লাগানো একটা টেবিল, সেই টেবিলে রান্নার জিনিসপত্র সাজানো আছে। অন্য পাশে গ্যাসের চুলো। এদিকে ওয়াশরুমও সবকিছু ঠিকঠাকই আছে।
অন্তত আগের ঘরটার থেকে এটা একটু উপযুক্ত। এবার 6 জনই ব্যাগপত্র মেঝেতে ফেলে দুটো খাটেই 3 জন করে গাদাগাদি হয়ে শুয়ে পড়ল। অরুণিকা তাদের দিকে তাকিয়ে বলল, আমি কোথায় ঘুমাবো? ইভান বাইরে দেখিয়ে দিয়ে বলল। সামনে একটা বারান্দা আছে, তুমি ওখানেই ঘুমাবে। অরুণিকা ইভানের কথা শুনে ধীর পায়ে সামনে গিয়ে উকি মেরে বারান্দা দেখে এলো। তারপর এক দৌড়ে ঘরে ঢুকে বল, ওখানে অনেক অন্ধকার, আমার ভয় লাগবে। আহনাফ বিছানা ছেড়ে উঠে বলে। আমি আর আরাফ নিচে থাকতে পারবো। ইমন হেসে বলল। বাহ, কি মায়া! ইমন ইভান আর তাহমিদকে বিছানা থেকে উঠিয়ে অরুণিকাকে সেই খাটে বসিয়ে দিয়ে বলল, এটা পুরোটাই তোমার দখলে, আর পাশেরটা আমরা ভাগাভাগি করে নেব। অরুণিকা খুশি হয়ে হাত পা মেলে বিছানায় শুয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, আমি মাঝখানে থাকবো, আমার এই পাশে বাবা আর এই পাশে মা থাকবে। অরুণিকার এমন কথায় মুহূর্তে পরিবেশটা থমথমে হয়ে গেল। দরজায় কটকট শব্দে আহনাফের ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে সে বারান্দায় এসে দেখল দুজন মহিলা তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আশেপাশে তাকিয়ে বলল, জি, কিছু বলবেন? তাদের মধ্যে একজন বললেন, আমি পাশের বাড়ির, ওই যে কাল রাত্রিরে আমার বর তোমাদের এই বাড়ি নিয়ে এলো, আমি তারই গিন্নি। তোমাদের সাথে দেখা করতে এসেছি। এ হলো আলেয়া আপা। আহনাফ তালা খুলতে খুলতে বলে, সবাই এখনো ঘুম। সমস্যা নেই, আমরা ছোট্ট বাবুনটিকে দেখতে এসেছি। সে তোমাদের বোন? জি। আহনাফ দরজা খুলতে ইভান আর তাহমিদও উঠে চলে এলো। আলেয়া আপা বলেন, এ মা, এ তো ছেলে মানুষ। তাহলে ছোট্ট বাবুনটা কোথায় ছিল? সালেহ আলীর স্ত্রী সুরাইয়া আলেয়াকে নিয়ে ঘরে ঢুকলেন। আহনাফ আর ইভান বাকিদের ঘুম থেকে উঠিয়ে দিয়ে একপাশে দাঁড়ালো। অরুণিকা হাত পা ছড়িয়ে পুরো খাট দখল করে ঘুমোচ্ছে। আলেয়া আপা মশারি উঠিয়ে অরুণিকার গালে হাত রেখে বলে, এতটুকু একটা বাবুন অনাথ হয়ে গেল। এই বাবুনটা আমাকেই দিয়ে দাও, আমি ওকে দেখবো। আহনাফ আর আরাফ একসাথে বলে উঠে। ওরুকে আমরা দেব না। কথাটা বলে দুজন একে অপরের মুখ চাওয়াচাই করে। সুরাইয়া অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকাল। আলেয়া আপা হেসে বলে, আরে বাবা, আমি তো এমনিতেই বললাম তোমাদের বোনকে নিচ্ছি না বাবা। আমাকে সালেহ ভাইজান বলল ওকে একটু দেখতে, তাই এলাম। এবার সুরাইয়া বলে, তোমাদের যিনি পাঠিয়েছেন রহমত সাহেব, উনি আমার বরের ভাই। আমার বর বাংলাদেশি, আমি কলকাতার। শুনেছি তোমাদের বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে, তোমাদের আত্মীয় স্বজনও নেই, তাই তোমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন। এখানে সবাই জানবে আমরা তোমাদের আপন চাচা চাচি। সবাইকে এটাই বলবে কিন্তু। আলেয়া আপা আমার বাসায় কাজ করেন, উনি বাবুনকে কাজের ফাঁকে ফাঁকে দেখে যাবে। তোমরা তো কাজে বা পড়াশোনায় ব্যস্ত থাকবে, স্কুলেও যাবে, তখন বাবুন আমাদের সাথেই থাকবে। আর ও তো মেয়ে মানুষ, প্রয়োজনে আমি আসবো ওকে দেখতে। এবার আলেয়া আপা বলে, পাশের বাড়ির মহিলা কত বছর সন্তান হয় না, এই বাবুন একবার যদি তার নজরে পড়ে। আলেয়া আপার কথা শুনে 6 জনের মুখ শুকিয়ে গেল। আলেয়া আপা তাদের দিকে তাকিয়ে হেসে বলে, আবার ভয় দেখিয়েছি কিন্তু। এবার ইমন হেসে বলে, এমন ভয় দেখাবেন না খালা, ওকে আমরা দেখতে পারবো। আমরা 6 জন কি এইটুকু মেয়েকে খাওয়াতে পারবো না? আমরা খেলে ও অবশ্যই খাবে, আমরা না খেলেও ও খাবে। সুরাইয়ার মুখে হাসি ফুটিয়ে বলেন, বাহ, তোমরা বাবুনকে কত ভালোবাসো, দেখো আপন বোন নয় তবুও এত ভালোবাসছো। আর আমার দুটো ছানা আছে, সারাদিন ঝগড়াঝাটি করে বাড়িটা মাথায় তুলে রাখে। ওদের পাঠিয়ে দেবো এদিকে, বাবুনের সাথে খেলবে। তা বাবুন সোনার নাম কি? আরাব বলল, অরুণিকা চৌধুরী। হঠাৎই বারান্দার সামনে 13-14 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে বলল, ও খালা, তুমি এই ঘরে? আমি তোমায় তোমার বাড়িতে খুঁজে এলাম। সুরাইয়া পেছনে ফিরে হাতের ইশারায় মেয়েটাকে ভেতরে ডাকে। মেয়েটা ঘরে ঢুকতেই এক নজর পুরো ঘরটা দেখে নিল। তারপর এক এক করে 6 জনের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। ইমন ইভানকে ফিসফিসিয়ে বলল, এই মেয়ে আমাদের এভাবে দেখছে কেন? ইভান দাঁতে দাঁত চেপে বলল, এমন সুন্দর ছেলে আগে দেখেনি তো, তাই। ভাই, তোর সামনে আমি তো কিছুই না,
একটু গরিবের মতো দাঁড়া। ইভান চোখ বড় বড় করে ইমনের দিকে তাকালো। ইমন মুখে হাসি টেনে তাহমিদের পাশে এসে দাঁড়ালো। এবার সুরাইয়া মেয়েটার সাথে তাদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, এ হলো আমাদের মহল্লার লক্ষ্মী, আমাদের মেয়ে শতাব্দী। তোমাদের মুখোমুখি বাড়ি দোতলায় থাকে। ওর বাবা স্কুলের মাস্টার, সবাই মাস্টার মশাই বলেই ডাকে। শতাব্দী হেসে বলল। আর আমাকে মাস্টারের মেয়ে বলেই ডাকে। শতাব্দী অরুণিকার পাশে গিয়ে বলে, এই মেয়ে কি ওদের? শতাব্দীর কথা শুনে আরাফ ছাড়া সবাই হা হয়ে গেল। তাহমিদ অবাক কণ্ঠে বলল। আমাদের মেয়ে কিভাবে সম্ভব? আরাফ বলল। ও আমাদের বোন, ছোট বোন। শতাব্দী বলল। সেটাই তো বুঝিয়েছি, আপনাদেরই তো, বাইরের কারোর তো নয়। আমি তো আর আপনাদের ওর বাবা বলছি না, ভাই বুঝিয়েছি। কথা না বুঝলে কি আর করার। ইমন ভ্রু কুচকে শতাব্দীর দিকে তাকালো আর মনে মনে বলল, এই মেয়ে একে তো ভুলেই বলেছিল, এখন কথা ঘুরিয়ে আমাদেরকে ভুল প্রমাণিত করতে চাইছে। সুরাইয়া তাগাদা দিয়ে বলে, অরুণিকা, তাহলে ঘুমা, আমাদের পানি ধরতে হবে। আচ্ছা, তোমাদের তো বলা হয়নি মহল্লায় সকাল আর বিকাল দুবেলা পানি দেবে। পানি ধরতে না পারলে সারাদিন পানি ছাড়াই থাকতে হবে। আহনাফ বলল। ওয়াশরুমে তো কল ছিল, কিন্তু পানি আসেনি। আরে আসবে কিভাবে? ট্যাঙ্কই তো নেই। পানি বাইরে থেকে নিয়ে এসো, পরে যখন ট্যাঙ্ক লাগাবে তখন আর দৌড়াদৌড়ি করতে হবে না। তোমাদের প্রয়োজন হলে এই বাড়ির মালিককেই বলতে পারো, তিনি আবার এখানে থাকেন না, ওদের বাড়ি দিল্লিতে। এখানে একটা লোক এসে টাকা পয়সা নিয়ে চলে যায়। মাসে কত টাকা দিতে হয়? তোমাদের ৩৫০০। ইমন বলল। অনেক কম। এবার শতাব্দী বলল। কম মনে হলে আরো বড় বাড়িতেই উঠতে পারতো। বড় লোকই ভাব। শতাব্দীর এমন কথা ইভান রেগে গেল। চোয়াল শক্ত করে সুরাইয়াকে উদ্দেশ্য করে বলল, চাচি, আপনাদের লক্ষ্মী মেয়েটা হয়তো একটু বেশি কথা বলে। তা মাস্টার মশাই কখনো বলেনি বোকারা একটু বেশি কথা বলে? শতাব্দী নাক টেনে বলল। দেখেছো খালা, এই লোক তোমার সামনে আমাকে বোকা বলল। তুর্য মুখ চেপে হেসে বলল। ইভান লোক। ইভান কিছু বলতে যাবে, তার আগে সুরাইয়া তারা দিয়ে বেরিয়ে পড়ে। আলে আপাও শতাব্দীর গালে হাত রেখে বলে, অতিথিদের সাথে এভাবে কথা বলে না, এখন চলো। শতাব্দী যাওয়ার আগে ইভানের দিকে চোখ ছোট করে তাকালো। তাহমিদ হাত দেখিয়ে ইশারায় শতাব্দীকে বেরিয়ে যাওয়ার জন্য তাগাদা দিল। শতাব্দী অভিমানী মুখে বেরিয়ে পড়ল। সে বেরোতেই তাহমিদ গেটের মুখে তালা লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। গ্রিলের ফাঁক দিয়ে সে এখনো তাহমিদের দিকে অভিমানী দৃষ্টিতেই তাকিয়ে আছে। তাহমিদ চোখ ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই দেখলো তুর্য আর ইমন ইভানকে নিয়ে হাসাহাসি করছে। তুর্য কিছুক্ষণ পর পর টিটকারি দিয়ে বলছে, এই লোক, মশারি তুল, যা পানি ধর। এই লোক, যা নাস্তা বানা, খিদে পেয়েছে। ইভান রাগে ওয়াশরুম থেকে দুটো বালতি নিয়ে পানি ধরার জন্য বেরিয়ে গেল। ইভানের পিছু পিছু আরাফ আর তুর্যও গেল। ঘুম ভাঙতেই আহনাফের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল অরুণিকা। আহনাফ হাত ধরে অরুণিকাকে বিছানা থেকে টেনে তুলে বলে, ওঠো, তোমাকে ব্রাশ করিয়ে দেব। ইমন আহনাফের কথা শুনে অবাক কণ্ঠে বলে, তুই ওকে ব্রাশ করিয়ে দিবি? অবাক লাগছে। হ্যাঁ, এখানে অবাক লাগার কি আছে? এতদিন এই কাজ তো আরাপ করতো, হঠাৎ তুই? অদ্ভুত কথাবার্তা বলে মাথা খারাপ করিস না তো। আরাফ আর আমার মধ্যে পার্থক্য কি? তুই তো আবার বাচ্চা কাচ্চা পছন্দ করিস না, এখন বাচ্চা সামলানোর দায়িত্ব নিচ্ছিস, তাই বললাম। তাহমিদ মনোযোগ দিয়ে রুটি বানানোর জন্য ময়দা মাখছিল। সে বিরক্তির সুরে বলে, ইমন, তুই এই বিষয়টা বাড়াচ্ছিস কেন? তোর কি আর কোনো কাজ নেই? যা গিয়ে আরো কয়েকটা বালতি ভর্তি করে নিয়ে আয়। এক বেলায় সব পানি নিয়ে আসলে আরেক বেলা আরাম করতে পারবি। ইমন বলল, পানি তো সব তোরই লাগবে, এখন নাস্তা বানাচ্ছিস, তারপর দোয়া মোছা সব তুই করবি। তোর ঘরটা কি আবর্জনা স্তূপ হবে? পরিষ্কার তো করবই। তুই আমার কাজে নাক গলাবি না। ঘরের মধ্যে যদি 1 ইঞ্চিও ময়লা হয়, তোকে আমি দ্বিতীয়বার ঘর পরিষ্কার করতে দেব। ইমন চুপচাপ বেরিয়ে পড়ল। আহনাফ অরুণিকাকে হাত মুখ ধুয়ে দেওয়ার পর বলল, তুমি প্রতিদিন এভাবে ব্রাশ করতে পারবে? অরুণিকা মাথা নেড়ে বলল, না। তাহলে তোমাকে প্রতিদিন হাত মুখ কে ধুইয়ে দেবে?
অরুণিকা আঙ্গুল দিয়ে আহনাফের দিকে ইশারা দিয়ে বলে, তুমি। তারপর দাঁত দেখিয়ে হেসে দেয়। আহনাফ চোখ ছোট করে বলে, কালকে ব্রাশ করা না শিখলে ব্রাশটা মুখে ঢুকিয়ে সেলাই করে দেব।